স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ টাইমে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, অনুষ্ঠানটিতে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করার চেষ্টা করি। আজ আমরা বিনিয়োগ সম্ভাবনা ও সরকারের পরিকল্পনা বিষয়ে আলোচনা করব। এজন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী একে আজাদ, আরও আছেন সাবেক পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। শুরুতে একে আজাদ, আপনার কাছে আসবো। বিনিয়োগ পরিস্থিতি যদি আমরা দেখি দেশের, খুব সম্প্রতি অর্থমন্ত্রী বলেছেন যে রাজনৈতিক পরিবেশ আসলে খুবই বিনিয়োগ বান্ধব এবং অনেক ইন্ডিকেটর এবং বেশ কিছু তৎপরতা সরকারের সবই বিনিয়োগ বান্ধব, কিন্তু একটু হতাশ তিনি যে তারপরেও কাঙ্ক্ষিত যেই বিনিয়োগটা সেটা আসছে না। আসলে আপনারা ব্যবসায়ীরা কি মনে করেন বিনিয়োগের পরিস্থিতি সম্পর্কে? ধন্যবাদ আপনাকে। সত্যি বিনিয়োগ বেশ স্লো। আমি কয়েকটি ইন্ডিকেটর দিলেই আপনি যদি আমি বাংলাদেশ ব্যাংকের এই পরিসংখ্যান দেই তাহলে আপনি কি বুঝতে পারবেন। আমি রপ্তানির চিত্রটা আপনার তুলে ধরি। রপ্তানি ফেব্রুয়ারিতে 17-তে 4.5% নেগেটিভ কম্পেয়ার টু লাস্ট ইয়ার, এই একই সময়ের। আপনার গত অর্থ বছরে যেখানে আমাদের টোটাল রপ্তানি প্রবৃদ্ধি ছিল 9.72%, একই সময় সেই জুলাই টু ফেব্রুয়ারি এখন মাত্র 3.22% প্রবৃদ্ধি ছিল। তো অ্যাভারেজ গত বছরের তুলনায় কমে গেছে রপ্তানি। এবং টোটাল আপনার যে বিনিয়োগের অবস্থা, আমাদের বিনিয়োগ হওয়ার কথা জিডিপির অনুযায়ী 24%, এখানে মাত্র 22% বিনিয়োগ হচ্ছে। 2% বিনিয়োগ আমাদের বাড়াতে হবে। এই মূল সমস্যা কিন্তু অবকাঠামো। আপনি জানেন বেশ কয়েক বছর যাবৎ আমাদের গ্যাসের সমস্যা, গ্যাসের নতুন কোনো সংযোগ নেই এবং অনেক ক্ষেত্রেই প্রেশার বেশ নিচে নেমে গেছে, যার কারণে আমাদের কখনো কখনো গ্যাসে এবং কখনো কখনো বিকল্প জ্বালানি ডিজেল বা ফার্নেস অয়েলের উপর নির্ভর করতে হচ্ছে। বিদ্যুতের অবস্থা, যদিও সরকারের যথেষ্ট উন্নয়ন ঘটেছে বিদ্যুতে। 2009 যখন সরকার দায়িত্ব গ্রহণ করে তখন বিদ্যুৎ উৎপাদন হতো 3200 মেগাওয়াট, এখন সেটা প্রায় 18,000 মেগাওয়াটে উন্নতি হলেও গ্রিডের সমস্যার কারণে এখনও কিন্তু পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। কোয়ালিটি পাওয়ারটা পাচ্ছেন না। কোয়ালিটি পাওয়ার মানে বিদ্যুৎ নতুন সংযোগ ওইভাবে দিতে পারছে না, যেখানে দরকার সেখানে দিতে পারছে না, যেখানে আছে সেখান থেকে আবার নেওয়ার দরকার নাই। এই যে ডিস্ট্রিবিউশনের যে সমস্যা, এটা আমার মনে হয় আরও 3 বছর সময় লেগে যাবে। গ্যাসের সমস্যার সমাধানকল্পে সরকার এলএনজি আমদানি করছে, এলএনজি টার্মিনালের কাজ চলছে। এখান থেকে এলএনজিতে মাধ্যমে গ্যাসের সরবরাহ পেতে আরও 1 বছর আমাদের প্রতীক্ষা করতে হবে। অর্থাৎ সব কিছু মিলেই আমাদের মূল সমস্যা হচ্ছে অবকাঠামো। মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমি একমত, যেতে রাজনৈতিক অবস্থা ভালো, পরিবেশ বান্ধব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিনিয়োগে আগ্রহীও, কিন্তু আমরা অবকাঠামোর সমস্যার কারণে আমরা বিনিয়োগ করতে পারছি না। তবে আশার আলো এটা, সরকার 100টি স্পেশাল ইকোনমিক জোনের প্রজেক্ট হাতে নিয়েছে। 10টি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এই 10টির মধ্যে বেসরকারি এবং সরকারি খাতে রয়েছে, তাদের কাজ চলছে। আমার মনে হয় এখানে জমি, গ্যাস এবং বিদ্যুৎ পেতে 5 থেকে 6 বছর সময় লাগবে কমপক্ষে, এগুলো অবকাঠামো কমপ্লিট করতে। তো সব কিছু মিলেই আমি বলবো মূল সমস্যা অবকাঠামো। ব্যাংকগুলোতে তারল্য বাড়ছে, প্রাইভেট সেক্টর লোন গত অর্থ বছরে যেখানে একই সময় জানুয়ারি টু জুলাই যেখানে আপনার টোটাল ডিসবার্সমেন্ট হয়েছিল 8%, এই বছর সেটা 7%। অর্থাৎ প্রাইভেট সেক্টরও কিন্তু লোন নিচ্ছে না। সব কিছু মিলেই একটা মন্দাত্ব, আমি বলবো একটা স্থবিরতা বিরাজ করছে। আচ্ছা, জাফর আহমেদ চৌধুরী, আপনি শুনলেন ব্যবসায়ীদের বক্তব্য। তো মানে এই যে অবকাঠামোর যে সমস্যাগুলো, এটা আসলে দীর্ঘদিনেরই, অনেক দিন যাবতই আমরা শুনে আসছি। কিছুটা উন্নতি হয়তো হয়েছে, কিন্তু এই না পাওয়ার ব্যাপারটা আসলে আসছেই ব্যবসায়ীদের পক্ষ থেকে, যে কারণেই হয়তো বিনিয়োগটাও আমরা দেখছি যে খুব একটা বাড়ছে না। তো মানে আসলে আপনি কি মনে করেন সরকারের কি পরিকল্পনা আসলে থাকা উচিত এই ধরনের স্বল্প মেয়াদে বা দীর্ঘমেয়াদে এই সমস্যাগুলোর সমাধানে? আমি আপনার একে আজাদ ভাই তো আমাদের বন্ধু মানুষ, যুগের অধিক সময় ধরে বন্ধুত্ব পরিচয় আছে। তিনি ব্যবসার জগৎ সম্পর্কে খুব ভালো বুঝেন। আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টাডি হয়েছে, আমাদের এখানে কস্ট অফ ডুইং বিজনেস ইজ হাই।
আমরা পৃথিবীর টপ 10-এ আছি। কস্ট অফ ডুইং বিজনেস কি? আপনি একটা জিনিস ইনস্টল করবেন তার খরচ, আপনি পারমিশন নেবেন তার খরচ, আপনি টাকা ইনভেস্টমেন্ট করবেন তার খরচ, আপনি কোনো জিনিস প্রোডাকশান হলে আপনার প্রোডাক্টকে আপনি বন্দরের দিকে পাঠাবেন, জায়গায় জায়গায় আপনার চাঁদাবাজির খরচ, আপনার বিদ্যুতের স্বল্পতা, গ্যাসের স্বল্পতা, সব কিছু মিলিয়ে এখানে কস্ট অফ ডুইং বিজনেস ইজ হায়ার। এবং পৃথিবীর আপনার 180টা বা 88টা দেশের স্টাডি করে দেখছে বাংলাদেশ টপ 10-এ আছে। তারপরে আপনি দেখেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ইজ এন ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকতে হবে। এখন উনি কালকে এয়ারপোর্টে হয়তো গেলে দেখবেন যে সেখান দিয়ে গতকাল যদি উনি থাকতেন যে একটা ঘটনা ঘটে গেছে, তখন তিনি এখন কি বিমানে উঠবেন কি আজাদ ভাই না বিমানে যাবেন কি যাবেন না এয়ারপোর্টের সে মোড়ে, এই ধরনের অসংখ্য ঘটনা সমাজে প্রতিদিন ঘটছে। আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, আপনার প্রতিদিন আপনার সড়ক দুর্ঘটনায় কোনো দিন 20 জন মারা যাচ্ছে, কোনো দিন 19 জন মারা যাচ্ছে, কোনো দিন 9 জন মারা যাচ্ছে, সারা বছরে 8,000 9,000 লোক মারা যাচ্ছে। আপনার ভায়োলেন্স অ্যাগেনস্ট ওমেন হচ্ছে, ভায়োলেন্স অ্যাগেনস্ট চিলড্রেন হচ্ছে, মহিলাদের বিরুদ্ধে নির্যাতন, শিশুদের বিরুদ্ধে নির্যাতন। তারপর রাজনৈতিক আলোচনা, নির্বাচন না থাকলেও নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে, জনসভা করা নিয়ে বাকবিতণ্ডা হচ্ছে। সব কিছু মিলিয়ে অর্থনীতির যে ইনভেস্টমেন্ট থিওরি, এই ইনভেস্টমেন্ট থিওরিটা রিভলভস রাউন্ড ইনসেন্টিভ অ্যান্ড রিস্ক। আপনি বা আমি তখনই ইনভেস্টমেন্ট করতে যাব যখন আমার ইনসেন্টিভ থাকবে, আমার রিস্ক কম থাকবে। তো আপনার সার্বিক সামাজিক অর্থনৈতিক সমস্ত ফ্যাক্টরগুলো যদি আপনি আলোচনা করেন, এখানে ইনসেন্টিভ তো তাকে পেতে হবে, সেই ইনসেন্টিভ জিনিসটা নাই, বরং রিস্ক বেশি। সেই জন্য আমরা যতই ম্যাক্রো ইকোনমিক ফিগারগুলো দেখাই, মাননীয় অর্থমন্ত্রীও জানেন, মাননীয় বাণিজ্য মন্ত্রীও জানেন, এই জিনিসগুলোকে যদি আপনি আস্থা না ফেরাতে পারেন ইনভেস্টার্সের কাছে, কেন সে টাকাটা ইনভেস্ট করবে? তার যদি রিস্ক বেশি থাকে, আমি ফ্যাক্টরগুলো আপনাকে বলেছি। তো সেই জন্য আর আমরা সেগুলো অ্যাম্বিশিয়াস কথাবার্তা বলি, যেমন আমরা এটা বলি, আমি সরকারি চাকরি করতেও বলতাম, এখনও বলবো, না হলে তো আপনার দেশকে এগিয়ে নেওয়া যাবে না। সেই জন্য অ্যাম্বিশিয়াস হতেই হবে। আপনার 7th 5-year প্ল্যান 2016 থেকে 2020, এই 5 বছরের জন্য এই প্ল্যান ডকুমেন্ট অনুযায়ী ইনভেস্টমেন্ট প্ল্যান হচ্ছে $32 বিলিয়ন দরকার, $32 বিলিয়ন দরকার। এখন সেখানে আপনার প্রাইভেট সেক্টর থেকে আশা করতেছে প্রায় 25 বিলিয়ন। তো এখন প্রাইভেট সেক্টর থেকে কিভাবে আসবে যদি সেই রোড ম্যাপটা না থাকে এবং প্রাইভেট সেক্টর এই 25 বিলিয়নকে ইনভেস্ট করার জন্য তার যদি উপযুক্ত পরিবেশ না থাকে, তাহলে সে ইনভেস্ট কেন করবে? যদি না করে, তাহলে আপনার যে প্রাইভেট সেক্টরের উপরে আমরা 32 বিলিয়নের মধ্যে 25 বিলিয়নের দায়িত্ব দিলাম, তাহলে আমাদের এই আশাটা পূর্ণ হবে। যেটা রোড ম্যাপের কথা বলছিলেন, যে এই যে বিনিয়োগ বাড়ানো বা ব্যবসায়ীদের যে বিভিন্ন সমস্যা, অবকাঠামো বা কস্ট অফ ডুইং বিজনেস যে অনেক হাই, এই রোডম্যাপটা আসলে মানে এটা কি সরকার নিচ্ছে না, নাকি কোনো ধরনের উদ্যোগ নেই এ ব্যাপারে? সরকার সচেতন আছে, কিন্তু সরকারের সাথে আমাদের মতো লোক যারা কাজ করে তাদের উচিত এই রোডম্যাপটা তৈরি করে দেওয়া। যেমন ধরেন আপনি 100টা ইকোনমিক জোন করবেন, মাননীয় প্রধানমন্ত্রী 10টা উদ্বোধন করলেন, তাহলে ইকোনমিক জোনে আমি কি কি ফ্যাসিলিটিস দেব সেটা লিখিত পঠিতভাবে আমার কাছে ওয়ার্ক প্ল্যান থাকবে, টাইম প্ল্যান থাকবে। এই একটা এক্সাম্পল আপনাকে বললাম। তাহলে আমার যদি অভিযোগ থাকে যে চাঁদাবাজি আছে, তাহলে আমি চাঁদাবাজিটা কিভাবে বন্ধ করব, কে কমিট করবে চাঁদাবাজিটা বন্ধ করার জন্য। ইলেকট্রিসিটি আমরা যথেষ্ট উন্নতি করেছি গত কয়েক বছরে জেনারেশনের দিক থেকে, যাকে বলা হয় ইনস্টলড ক্যাপাসিটি, কিন্তু সেটা ইউজের ব্যাপারে যে গ্যাপটা আছে সেটা আজাদ ভাই তুলে ধরেছেন। আমরা সাউথ এশিয়াতে সবচেয়ে নিচে আছি স্টিল ইলেকট্রিসিটি ব্যবহারে, পার্টিকুলারলি ইন দ্য বিজনেস সেক্টর। ভুটান 1 নম্বরে আছে, নেপাল 2 নম্বরে আছে, শ্রীলঙ্কা 3 নম্বরে আছে, ইন্ডিয়া 4 নম্বরে আছে, পাকিস্তান 5 নম্বরে আছে। আমরা ইলেকট্রিসিটি ইউজে ইন বিজনেস সেক্টর 6 নম্বরে আছি, একবারে 2016 বিশ্বের ওয়ার্ল্ড ব্যাংকের স্টাডি। তো তাহলে আমার ইলেকট্রিসিটি সম্পর্কে আমি কিভাবে এই ইনভেস্টরকে ইলেকট্রিসিটি দেব, তাহলে আমার সে ব্যাপারে আমাকে রোডম্যাপটা ক্লিয়ার থাকতে হবে। একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা। আমি দীর্ঘমেয়াদী করব, মধ্যমেয়াদী করব, যেইটা আমার পক্ষে সম্ভব। তাহলে ইনভেস্টর বুঝতে পারবে যে
ইনভেস্টর বুঝতে পারবে যে যে হ্যাঁ আমার দিস আর দ্য স্টেপ যেখানে গেলে আমি ইজিভাবে আমার ইনভেস্টমেন্টটা আমি করতে আচ্ছা, পারি। সেক্ষেত্রে এই যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি যেটি এখন বেশ অ্যাক্টিভ আমরা দেখছি, মানে এই উদ্যোগটার ব্যাপারে আসলে আপনার বক্তব্য? আমরা অ্যাক্টিভ, যেমন ধরেন আমি যদি এখন আপনার কাছে সুন্দর কথা বলি যাই, যদি আবার কাজে যদি প্রতিফলন না করি, আমাদের কাজে প্রতিফলন দরকার। এই যে আমাদের এডিপির ব্যাপারে আমি যখন প্ল্যানিং কমিশনে ছিলাম, প্রায় 2 বছর চেয়ারম্যান ছিলাম, 3টা ক্যাপাসিটিতে স্যামালটেনিয়াসলি কাজ করেছি এবং তাতে অসন্তুষ্ট হয় বন্ধুরা। যদি বলি যে তোমার ওয়ার্ক প্ল্যান কি, তোমাকে যে আমরা এরকম 2000 কোটি টাকা তোমার মন্ত্রণালয়কে দিলাম বা 8000 কোটি টাকা দিলাম, তোমার ওয়ার্ক প্ল্যানটা কি বলো। প্রত্যেক মাসে প্রোগ্রামিং ডিভিশনে যখন মিটিং শুরু করলাম তখন একটু অসন্তুষ্টি ভাব। তো আমি আপনাকে এর দ্বারা বুঝাচ্ছি, আপনি যখনই কোনো প্ল্যানটা নেবেন তখন আপনার একটা ফিজিবিলিটি স্টাডিটা খুব অ্যাকুরেটলি করা দরকার। এটা করা হয় না বিদায় আমাদের প্রজেক্টের মেয়াদ বেড়ে যায়। প্রজেক্টের মেয়াদ বেড়ে যাওয়া মানে হচ্ছে আপনার কিনা বল যে কস্ট বেড়ে যায় এবং যে উদ্দেশ্যে আসলে প্রকল্পটি নেওয়া হয় সেটিও আসলে হয় না। না, সে উদ্দেশ্য বাস্তবায়ন হয়, বাট ইট ইজ ডিলেড। আপনি যে সার্ভিস জনক, এই কাজে আপনার কাছে আসছি যে এই বিডা বেশ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে এবং বলছে যে বিনিয়োগের ক্ষেত্রে অনেস্ট অফ সার্ভিস বা অনেক কিছুই বলা হচ্ছে, মানে এই উদ্যোগগুলোর ব্যাপারে আসলে আপনাদের বক্তব্য কি? দেখুন, এই বোর্ড অফ ইনভেস্টমেন্ট যখন তৈরি হয় তখনই এর ছিল, মূল ভিত্তি ছিল যে ওয়ান স্টপ সার্ভিস, অর্থাৎ যিনি বিওয়াইতে অ্যাপ্লাই করবেন, বিওয়াই তাকে বিনিয়োগের জন্য একটা রেজিস্ট্রেশন দিবে এবং রেজিস্ট্রেশন পাওয়া মানেই গ্যাস, বিদ্যুৎ, জমি সহ সমস্ত কিছু নিশ্চয়তা তিনি পাবেন। কিন্তু আজকে এত বছর পরেও কিন্তু সে নিশ্চয়তা একটা লাইসেন্স ছাড়া, অন্য কিছু রেজিস্ট্রেশন ছাড়া অন্য কিছু বিডা দিতে পারে না। বিডার এখানে কোনো সক্ষমতার অভাব রয়েছে, তাদের সেই অথরিটিও নেই। যদিও এটা মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের সাথে এটা সম্পৃক্ততা, কিন্তু এখানে গ্যাসের অফিসের উপরে নির্ভর করে, বিদ্যুৎ, এখানে বিদ্যুতের অফিসে টোটাল ইন্ডিভিজুয়াল জমি আপনার অ্যাভেলেবেল না, প্রাইভেট সেক্টরে যেতে হবে। আর যেগুলির ব্যাপারে তো আমি বলেছি, যদি স্পেশাল ইকোনমিক জোন উদ্বোধন হয়, সব অবকাঠামো থাকে, সেগুলি কবে নাগাদ পাবো তার কোনো রোডম্যাপ নাই, যেটা জাফর ভাই বললেন কারেক্ট, আমি অ্যাগ্রি। আমরা নিজেরাও জানি না এগুলো কাজ কবে শেষ হবে, কবে থেকে যাবে, যার জন্য সব কিছুই একটা অনিশ্চয়তার মধ্যে চলছে। বিধায় বিনিয়োগটা যে হারে হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। আমাদের প্রাইভেট সেক্টরের যেখানে লোন নেওয়ার কথা ছিল, লোন ওইভাবে ডিসবার্সমেন্ট হচ্ছে না। এখন ইন্টারেস্ট রেট তো 7-8% চলে এসছে। যারা ডিপোজিট এফডিআর রাখতেন তাদের অবস্থা খুবই খারাপ, ওইভাবে তারা একটা সাপোর্ট তারা পেতেন, ওখান থেকে পাচ্ছেন না। আর আরেকদিকে ক্লাসিফাইড লোনের সংখ্যা বেড়ে গেছে, অর্থাৎ সরকারি ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে। তারা যেসব পলিটিক্যাল কারণে লোন দিয়েছিল সেগুলোর কালেকশন হচ্ছে না, তার একটা রিফ্লেকশন কিন্তু আমাদের অর্থনীতিতে পড়েছে। সরকারের যেগুলি সরকারি পরিচালনাধীন যেসব মিল কারখানা, প্রত্যেকটাই লস। 6 থেকে 8 হাজার কোটি টাকা এখানে আমাদের ভর্তুকি দিচ্ছে, এটাও আমাদের রক্তক্ষরণ হচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা যেটা সরকারের তহবিলে জমে, তার থেকে সরকারি সাবসিডি দিচ্ছে, সরকারি ব্যাংকগুলি থেকে সরকার সাবসিডি দিচ্ছে। সব কিছু এগুলি আমি মনে করি সরকারের এখান থেকে বের হয়ে আসা উচিত। আর এতগুলো সরকারি ব্যাংক না রেখে একটা ব্যাংক রাখা যেতে পারে। এখানে এতগুলি সরকারি যেসব কলকারখানা লস দিচ্ছে, সেগুলি তো আমি মনে করি এগুলো ব্যক্তি মালিকানা অথবা গভর্নমেন্ট প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে এগুলো পরিচালনা করতে পারে। অনেক ধরনের সমস্যা আছে, বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কথা বলছিলেন, বা যেগুলো লোকসানে আছে এরকম অনেক প্রতিষ্ঠান আছে, বা সরকারি ব্যাংকগুলো খেলাপি ঋণের প্রসঙ্গটা বলছিলেন। তো আসলে ওভারঅল এই জিনিসগুলো কমিয়ে বিনিয়োগ বান্ধব যেই পরিবেশটা আপনারা চাচ্ছেন, মানে সেইটার ব্যাপারে আসলে কোনো উদ্যোগের কোনো ঘাটতি দেখছেন কিনা? আসলে না, সরকারের উদ্যোগ আছে, কিন্তু যেভাবে আছে আমি মনে করি আরও একটা উদ্যোগের একটা গতি পাওয়া দরকার। প্রতিটা জায়গায় অ্যাকাউন্টেবিলিটির অভাব। সরকারি ব্যাংকগুলিতে যদি অ্যাকাউন্টেবিলিটি থাকতো প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে, তাহলে তো এই দেউলিয়া হওয়ার কথা না। প্রাইভেট ব্যাংকগুলোর লাইফ কত দিনে তারা আসছে,
তারা 300, 400, 500 কোটি, 700 কোটি টাকা প্রফিট করছে, আর সরকারি ব্যাংকগুলো করতে পারছে না। তা এখানে তাদের তো লোন দেওয়ার ক্ষমতা নাই, এই ভালো জায়গায় তারা বিনিয়োগ করতে পারছে না, অথচ পলিটিক্যাল প্রেশারে এবং পলিটিক্যাল নিয়োগ হচ্ছে ডাইরেক্টরশিপ, যার কারণে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা যাচ্ছে না, হাজার হাজার কোটি টাকা অনাদায়ী রয়ে গেছে। সেই সব কারণে ওভারঅল ইকোনমিতে এর প্রভাব পড়েছে। গত অর্থ বছরে যেখানে খেলাপি ঋণের সংখ্যা ছিল 9%, এবছর সেটা 10.5% দাঁড়াচ্ছে। অর্থাৎ এই যে বিরাট একটা অংশ অনাদায়ী রয়ে গেছে, তার রিফ্লেকশন কিন্তু ইকোনমিতে পড়ছে। তো সব কিছু মিলেই আমি মনে করি সরকারকে আরও কঠোর হতে হবে ব্যাংকিং সেক্টরে। শুধু ব্যাংকিং সেক্টরে না, যেগুলো জাফর ভাই বলল যে কস্ট অফ ডুইং বিজনেস ইজ হাই, এক্সপেন্সিভ, যার জন্যে বিদেশি বিনিয়োগকারী আসছে না। বিদেশি বিনিয়োগগুলো অনেকগুলো জিনিস দেখে, অবকাঠামো বা সমস্যার পাশাপাশি কস্ট অফ ডুইং বিজনেস, তারপর অ্যাকাউন্টেবিলিটি, সেন্স অফ সেফটি, সব কিছুই দেখে। এইগুলো তার বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে হলে আর মধ্য আয়ের দেশে যেতে হলে আমাদের এই জিনিসগুলি অ্যাটেনশন দিতে হবে। আমি মনে করি ওভারঅল সিচুয়েশন ভালো, তবে আরও ইমপ্রুভ করতে হবে। আচ্ছা, জাফর আহমেদ চৌধুরী, আপনি আসলে আমরা যেই উন্নয়ন পরিকল্পনা নিচ্ছি, সেখানে আসলে এই যে ব্যবসা, মানে আজাদ ভাইয়ের মুখ থেকে যে কথাগুলো মানে এগুলোর আসলে কোনো প্রতিফলন দেখা যাচ্ছে কিনা, এইগুলো নিরসনের কোনো উদ্যোগ কি মনে হয়? শাওন, আপনি নিজেও এনটিভির থেকে বছরে একবার এফবিসিসি এর বাজেট একটা সভা করেন আপনারা, আজাদ ভাইও করেছে অনেক, আমি আজাদ ভাইয়ের ওগুলো অ্যাটেন্ডও করছি, ওনার সাথে ব্যক্তিগত পর্যায়ে আমার অনেক আলাপ আলোচনা হয়েছে বিভিন্ন সময়ে অর্থনীতির ব্যাপারে। তো আমি এর আগে আপনার একটা কথা বলি, ইনভেস্টমেন্ট প্ল্যানটা হচ্ছে সরকারের 7-5 ইয়ারের প্ল্যানে হচ্ছে 32 ট্রিলিয়ন টাকা, নট বিলিয়ন। আর এর থেকে এক্সপেক্ট করে, আশা করে যে 25 ট্রিলিয়ন টাকা প্রাইভেট সেক্টর থেকে আসবে। তো এখন হচ্ছে যে আমাদের প্রথম কথা হলো, আমি প্রথম কথা নেই, ইকোনমিক্সের কথা, যে আপনার রিস্ক বেশি থাকলে সেখানে ইনভেস্টর কেন যাবে, তার রিস্ক যদি বেশি থাকে। তো সেই সেন্স অফ আপনার সেফটি, হ্যাঁ, সেন্স অফ সিকিউরিটি, এগুলা ইনভেস্টরকে দিতে হবে। এটা ফর দি ক্যাপিটাল, ফর দি লাইফ, ফর দি প্রপার্টি অ্যান্ড ফর ডুইং বিজনেস, সব কিছু মিলিয়ে। এখন সরকারের উদ্যোগ গ্রহণ করা হয় কি, সেই উদ্যোগগুলো কম। এফবিসিসিও উদ্যোগ গ্রহণ করে, সেই উদ্যোগগুলো কম। উদাহরণ আপনাকে একটা দিলাম, যে এনটিবি আর এফবিসিসি বছরে মিলিয়ে একটা সভা করে। তারপর আমরা প্ল্যানিং কমিশনে থাকতে বা বর্তমানেও 3-4টা মিটিং করা হয়, সেখানে ওয়াইদুদ্দিন মাহমুদকে ডাকা হয়, দেবপ্রিয়কে ডাকা হয়, এরকম কিছু আলোচনা হয়। কিন্তু আপনার সার্বিকভাবে ব্যবসায়ী মহলের সাথে বসে যে ভাই আপনি ইনভেস্টমেন্টটা কীভাবে, কী সমস্যা আছে, আপনাদের সমাধানটা কী হওয়া দরকার, আমি প্ল্যান বইতে কী লিখলে ভালো হয়, এগুলো প্লাস আমি প্রাইভেট পার্টনারশিপ কথা বলেছি, প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্টের কথা বলছি। প্রতি বছর আমরা এডিপির বইতে কোনো বছর 60টা, কোনো বছর 40টা, আপনার এই গেল বছর আমরা আপনার লিখছিলাম প্রায়, লিখছিলাম সরকার লিখছে এডিপিতে প্রায় 40টা লিখছিল। এখন সেটাকে রিভাইজড এডিপি যেটা করছে এই কদিন আগে, সেখানে এটাকে 23টাতে নিয়ে আসছে। এটা জাস্ট এ লিস্ট অফ প্রজেক্টস উইদাউট শোয়িং এনি অ্যালোকেশন। তো এই যে প্রাইভেট পার্টনারশিপের আমরা প্রজেক্ট দেখাচ্ছি যে এই প্রজেক্টগুলো হওয়া দরকার বা এই প্রজেক্টগুলো হবে, কিন্তু সে প্রজেক্টের এগেনস্টে ফান্ডও নেই, সে প্রজেক্টের এগেনস্টে সরকার এবং বেসরকারি যে খাত আছে তাদের আপনার মিলিত কোনো উদ্যোগ বা জয়েন্ট এন্টারপ্রেনিয়ারশিপও নাই। তাহলে এখানে ল্যাকিং আছে। সেই ল্যাকিংগুলো আপনার যেমন সরকারি সেক্টর থেকে সরকার বা প্ল্যানিং কমিশন বা যে সংশ্লিষ্ট অথরিটি বা এজেন্সি তারা কাজ করবে, প্লাস হচ্ছে এফবিসিসি এর মতো অর্গানাইজেশন, ট্রেড বডিজগুলো, তাদের সাথে মানে ইন্টারাকশন হওয়া উচিত। ইন্টারাকশন হয় না, ওই একদিন দেখা হইলো আজাদ ভাই একটা এফবিসি এর মিটিং করলো, আমগরে দাওয়াত দিল, আমরা শোনা যৌথভাবে কাজ করলে আসলে কি অবকাঠামো সহ অনেক সমস্যার কি সমাধান সম্ভব? অবশ্যই হবে। যে দেশে আপনি 32 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট আশা করতেছেন, তার মধ্যে 25 ট্রিলিয়ন দিবে প্রাইভেট সেক্টর, আপনার তো এটা আপনার ক্ষয়ের খাওয়া, খুব বন্ধুত্ব, খুব আপনার ইন্টারাকশন, এটা খুব অতি দরকার। কিন্তু সেগুলো তো বছরে 1-2 দিন মিটিং হয়, 3 দিন মিটিং হয়। আচ্ছা, আমরা একদমই শেষ পর্যায়ে একদম সংক্ষেপে যদি যে পিপিপি যেটা মানে সেটার ব্যাপারে আসলে আপনাদের দেখুন, পিপিপিটা একটা ভালো কনসেপ্ট ছিল।
এই পিপিপির মাধ্যমে ভারত, ফিলিপাইন এবং শ্রীলঙ্কা তারা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে যথেষ্ট উন্নয়ন ঘটিয়েছে। এটা বাংলাদেশের সরকারের কিন্তু প্রচেষ্টা, আন্তরিকতা ছিল, কিন্তু পিপিপিতে আমরা ওই সফলতা আনতে পারিনি। তার কারণে এখানে কিন্তু সরকারের সিদ্ধান্তহীনতা, সরকারের, আমি একটু আগে যেগুলো বলেছিলাম যে সরকারি যে মিলগুলো এখনও মানে লুজিং কনসার্ন, 6 থেকে 8 হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, এইগুলো যদি পিপিপির মাধ্যমে গভর্নমেন্ট ছেড়ে দেয়, বাস্তব উদ্যোগ খুব কম, উদ্যোগ কথায় আছে কাজে নাই, সেই জায়গায়। ওকে, আমরা একদমই আসলে শেষ পর্যায়ে, আর আলোচনা বাড়ানোর সুযোগ নেই। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও আশা করছি বাংলাদেশ কাঙ্ক্ষিত বিনিয়োগ পাবে এবং এর মাধ্যমে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আর আমাদের অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।